শুভ সন্ধ্যা। আজ 24শে জুন 2021, 10ই আষাঢ় 1428। প্রয়াত বরেণ্য স্থপতি বশিরুল হকের ৭৯তম জন্মজয়ন্তী আজ। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট তার সকল সদস্যকে সাথে নিয়ে স্থপতি বশিরুল হকের এই বিশেষ দিনটিকে উদযাপন উপলক্ষে এই অনলাইন আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করেছে। এই আয়োজনে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, যারা পরবর্তীতে দেখবেন, তাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি স্থপতি ফারহানা শারমিন ইমু। গত বছর 2020 সালের 4 এপ্রিল মানুষ হিসেবে খানিকটা নিভৃতচারী বশিরুল হক কোভিড নামক অতিমারীর এমনি ভয়ঙ্কর সময়ে বলা যায় বেশ নিভৃতেই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন পরপারে। আজ তার জন্মজয়ন্তীতে মানুষটিকে আমরা স্মরণ করতে চাই, শ্রদ্ধা জানাতে চাই বিনম্র চিত্তে। সুধীমণ্ডলী, আজকে আলোচনা সভাটিতে আলোচক হিসেবে যারা আমাদের সাথে যুক্ত আছেন, প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন প্রফেসর ফেরদৌস আজিম। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগীয় প্রধান এবং স্থপতি বশিরুল হকের সহধর্মিণী। যুক্ত আছেন স্বনামধন্য স্থপতি নাহাজ আহমেদ খলিল। আরও একজন স্বনামধন্য স্থপতি মোস্তফা খালিদ পলাশ। তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সহ-সভাপতি, জাতীয় বিষয়াদি। আমাদের সাথে আজকে আছেন বশিরুল হক অ্যান্ড অ্যাসোসিয়েটসের সাথে বহু বছর ধরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন স্থপতি সৈয়দ মনিরুল ইসলাম। সুধী, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন স্থপতি মোবাশ্বের হোসেন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেনকে প্রথমেই স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ইমু। শুভ সন্ধ্যা। যারা আজকে উপস্থিত আছেন, যারা দেখবেন, যারা পার্টিসিপেট করবেন, যারা বক্তব্য দেবেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশের প্রথিতযশা স্থপতি বশিরুল হক সাহেবের জন্মবার্ষিকীতে আমি তাকে বশির ভাই বলেই সবসময় সম্বোধন করতাম। আমি বশির ভাই বলেই বলবো। তিনি বাংলাদেশের স্থাপত্যে অনেকগুলি দিক নির্দেশনা দিয়ে গেছেন। তার ভিতরে একটি দিক নির্দেশনা আমি মনে করি যে বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের নিজস্ব মেটেরিয়াল, এই জিনিসগুলি তার প্রত্যেকটা প্রকল্পে আমরা দেখতে পাই। দৃষ্টিনন্দন ভবন একদম খুব সিম্পল ওয়েতে তৈরি এবং এই দেশের জিনিসপত্র দিয়েই তৈরি। এটি ছিল তার ভবনগুলির, তার প্রকল্পগুলির বিশেষ বৈশিষ্ট্য। এবং পরিবেশ এবং বাংলাদেশের নিজস্ব ক্লাইমেটকে ভীষণভাবে উনি পর্যালোচনা করে এই জিনিসগুলি তৈরি করতেন। তো আমি তার সম্পর্কে আর বলতে চাচ্ছি না, কারণ যারা আছেন তারা আরো ঘনিষ্ঠভাবে তার বক্তব্যগুলিকে, তার চিন্তা চেতনাকে উপস্থাপন করবেন। এবং আমি মনে করি যারা আজকে এই অনুষ্ঠানটি দেখবেন তারা অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওর মাধ্যমেও কিছু তার কার্যক্রম প্রদর্শন করা হবে। এবং যারা তার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, তার কাজগুলিকে নিয়ে চিন্তা ভাবনা করতেন, তাদের বক্তব্যের মাধ্যমে যারা দেখছেন, শুনছেন, তারা অনেক কিছু জানতে পারবেন। আমিও সেই জানার অপেক্ষায় রইলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্থপতি মোবাশ্বের হোসেনকে। আলোচনায় যাওয়ার আগে বরেণ্য স্থপতি বশিরুল হকের
বর্ণাঢ্য জীবনচিত্রের কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই একটি ছোট ভিডিও চিত্রের মাধ্যমে। আমি শেখ ইতমাম সৌদকে অনুরোধ করব ভিডিও চিত্রটি চালানোর জন্য। বাংলাদেশের স্থাপত্য অঙ্গনে বিশিষ্টতার স্বাক্ষর রাখা অগ্রজ স্থপতিদের মধ্যে অন্যতম বশিরুল হক 1942 সালের 24 জুন ব্রাহ্মণবাড়িয়ার ঘাটশালা অঞ্চলে জন্মগ্রহণ করেন। যদিও তার পিতার কর্মসূত্রে শৈশব কেটেছে সিলেটে। পাকিস্তানের লাহোর ন্যাশনাল কলেজ অফ আর্টস থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর বশিরুল হক 1971 সালে জন হাইনরিক টিউশন বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এবং 1975 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর বিশ্বখ্যাত স্কিডমোর, ওয়িং অ্যান্ড মেরিল প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার ফজলুর রহমান খান তাকে ওই প্রতিষ্ঠানে যোগ দেবার প্রস্তাব দেন, কিন্তু বশিরুল হক দেশে ফিরে আসেন এবং নিজের প্রতিষ্ঠান বশিরুল হক অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠা করেন 1977 সালে। দীর্ঘ 45 বছরের পেশাদারী স্থাপত্য চর্চায় তিনি 300-রও বেশি স্থাপত্য সৃষ্টি ও নগর পরিকল্পনা প্রকল্পে কাজ করেছেন। দেশজ প্রাণ প্রকৃতির সাথে সাযুজ্যপূর্ণ পরিসর এবং স্থানীয় উপাদানের নান্দনিক ও টেকসই ব্যবহার সমৃদ্ধ তার স্থাপত্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন এবং অসংখ্য উপকূলীয় সাইক্লোন আশ্রয় কেন্দ্র। আধুনিকতা, ইতিহাস ও সংস্কৃতি সচেতনতায় সমৃদ্ধ তার স্থাপত্য ও নগর পরিকল্পনা প্রকল্পগুলোতে স্থাপত্য দর্শন হিসেবে টেকসই নাগরিকতা এবং লোকজ সাংস্কৃতিক উপাদানের গুরুত্ব প্রকাশিত। স্থাপত্য শিক্ষার অঙ্গনেও বশিরুল হক সক্রিয় ছিলেন। 1989 সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তিনি একজন ডিজাইন ক্রিটিক হিসেবে আমন্ত্রিত হন। এছাড়াও বাংলাদেশের ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এবং ব্র্যাক ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। বশিরুল হক মরণোত্তর IAB গোল্ড মেডেলে ভূষিত হন 2020 সালে। এছাড়াও তিনি 3 বার আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের জন্য নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে 1977 সালে অধ্যাপক ফেরদৌস আজিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্থপতি বশিরুল হক। তিনি 2 সন্তানের পিতা। স্থপতি বশিরুল হক বাংলাদেশের স্থাপত্য চর্চাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠা করেছেন তার বৈশিষ্ট্যমণ্ডিত স্থাপত্য সৃষ্টিগুলোর মাধ্যমে। 2020 সালের 4 এপ্রিল মৃত্যুবরণ করলেও এই মহান স্থপতি বেঁচে থাকবেন তার দীক্ষায় লালিত নতুন প্রজন্মের স্থপতিদের মননে এবং প্রচেষ্টায়। অসংখ্য ধন্যবাদ স্থপতি শেখ ইতমাম সৌদকে এই ভিডিওটি আমাদের দেখানোর জন্য। এই ভিডিওতে যে সকল স্থির চিত্র ব্যবহৃত হয়েছে সেগুলো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের আর্কাইভ ছাড়াও স্থপতি বশিরুল হকের পরিজন এবং বেশ কজন স্থপতির ব্যক্তিগত আর্কাইভ থেকে সংগৃহীত। তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এর সাথে সাথে আমরা আজকের আয়োজনের প্রধান অংশ আমাদের আলোচকদের কাছে চলে যেতে চাইছি। শুরুতেই আমি বাংলাদেশের স্থাপত্যের অঙ্গনে স্বনামধন্য স্থপতি নাহাজ আহমেদ খলিলের কাছে যেতে চাই। স্থপতি নাহাজ খলিলের কাছে আমি জানতে চাইব স্থাপত্য পেশা চর্চায় স্থপতি বশিরুল হকের অবদান, কিংবা আমাদের কাছে আমাদের স্থাপত্য পেশা চর্চায় এখন যে প্রজন্মে আছে
তাদের তাদের জন্য স্থপতি বশিরুল হকের কাজগুলো আমরা কাজ থেকে কিভাবে উপকৃত হতে পারি, পেশা চর্চার জায়গাটাকে প্রাধান্য দিয়ে আপনি যদি কিছু বলতেন। আমাদের আজকের আয়োজনটি খুব বক্তৃতাধর্মী নয়, এখানে আমরা একটু নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে করব। আমি বাকি আলোচকদের উদ্দেশ্যে এই কথাটি জানিয়ে রাখলাম। স্থপতি নাহাজ আহমেদ খলিল। নাহাজ ভাই, একটু আনমিউট করতে হবে। সরি, ধন্যবাদ দিমু। আমি আইবিকে ধন্যবাদ দিতে চাই, কারণ বশির ভাইকে একটা ব্যক্তিগত ধন্যবাদ দেবার একটা সুযোগ হলো। সময় মতো অপ্রকাশিত কৃতজ্ঞতা কিন্তু আমাদের জীবনে সবসময় ভার করে থাকে, সময় মতো দেয়া হয় না, তো দেরি হলেও দিতে পারছি, যে তার জন্য আমি আইবিকে ধন্যবাদ জানাচ্ছি। বশির ভাইকে কিন্তু কেবল ব্যক্তিগতভাবে ধন্যবাদই দেওয়া উচিত না। আমার মনে করি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই শিল্পে জড়িত যারাই আছেন তাদের পক্ষ থেকে আমি ধন্যবাদটা দিই, কারণ সবাই আমরা ওনার শিল্পের মাধ্যমে কিন্তু উপকৃত হয়েছে। আমরা বাংলাদেশের স্থপতিরা কিন্তু অনেক ভাগ্যবান। মাত্র 35 বছরে আমরা যে স্থাপত্যকে যে একটা জায়গা দাঁড় করাতে পেরেছি, সেটা কিন্তু বেশ উল্লেখযোগ্য। এটা সম্ভব হলো কারণ আমাদের গোড়াতেই আমরা কিছু সেন্সিটিভ লোক পেয়ে গেছি, সেন্সিটিভ আর্কিটেক্ট পেয়ে গেছি আমাদের শিল্পে। প্রথমে মাজেদুল ইসলাম, তারপরে বশির হক এসছেন এবং আমাদের পাশাপাশি ওনার শিল্প চর্চা করেছেন। এখন এরা দুজনই আন্তর্জাতিক ভাবে দীক্ষিত, কিন্তু দুজনেরই নারীর ভেতরে একদম বাংলাদেশ প্রথিত। মাজেদুল ইসলাম ফিরলেন যখন, তখন আমাদের দেশীয় স্থাপত্যের ভিতটা গাড়লেন। উনি দেখালেন কি করে আন্তর্জাতিক চিন্তা ভাবনা আমাদের দেশে স্থাপত্যে আরম্ভ করা যায়। বশির ভাইও ঠিক তাই, উনি এসে আমাদের পাশাপাশি স্থাপত্য চর্চা করলেন, কিন্তু ওনার কাজের মাধ্যমে আমরা কিন্তু একটা ডিরেকশন পেলাম, যেটা যদি মানে স্বাভাবিকভাবে চলতো আমাদের স্থাপত্যের এইটা পথ, তাহলে হয়তো অনেক ভুল ভ্রান্তি পার করে অনেক সময় ক্ষেপণের পরে আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারতাম। তো এটা ওনাদের দুজনের কাজের মাধ্যমেই আমরা কিন্তু এই পথটা অনেক শঙ্কিত হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইসে পৌঁছাতে পেরেছি। এতে যেটা হলো যে একটা আমাদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম চলছে এখন, কিন্তু আমাদের প্রজন্ম যখন শুরু করছি আমরা ইসের থেকে বের হয়ে, ইউনিভার্সিটি বের হয়ে, আমরা কিন্তু একটা সেন্সিটিভ স্থাপত্যের সম্ভার পেয়ে গেলাম। এটা কিন্তু খুব সহজেই পাওয়া যায় না যখন স্থাপত্য একটা চর্চা শুরু হয়, একটা পেশা শুরু হয়। তো সেটার উপরে ভিত গাড়লো, আমরাও কাজ করলাম এবং এই ভিতের উপর ভর করে এখনকার প্রজন্ম যখন এই বিশ্বায়নের প্রবল ধূলিঝড়ের মধ্যে দিয়ে কাজ করতে হয়, ওরা কিন্তু চোখ খোলা রেখে কাজ করতে পারছেন, কারণ ওনাদের যে ভিতটা করেছিলেন তার উপরে আমরা সেটার উপরে পথ ধরে কাজ করে একটা কিন্তু শক্ত ভিত তৈরি হয়ে গেল, যেটার প্রমাণ আমি মনে করি পাই যে আমাদের ইন্টারন্যাশনাল পিয়ার্স যারা আমাদের অনেকে, এই যে সুইস আর্কিটেক্টরা আছে, এক্সিবিশন হলো, অনেকে যে স্বীকৃতি পাচ্ছি যে আমরা কিছু একটা করছি যেটা হয়তো অরিজিনাল কন্ট্রিবিউশন টু দি গ্লোবাল আর্কিটেকচারাল বাস্কেট। এইটা কিন্তু খুব সহজ কথা না। এটা অনেক দেশই, অনেক ধনী দেশের স্থপতিরাও কিন্তু এই ক্লেমটা করতে পারবেন না। তো এটার পুরোটার মানে যদি ধন্যবাদের পালা থাকে তাহলে গিয়ে কিন্তু শেষ হবে বশির ভাই এবং মাজেদুল ইসলামের কাছে গিয়ে শেষ হবে।
এই এই কথাটাই আমি আসলে ওনার ব্যাপারে বলতে চাই, যে ইবু আমাকে বলছে যে প্রফেশনাল দিক থেকে কিছু শেখার আছে কিনা, সেগুলো মনে হয় আরো কথা হবে পরে। কিন্তু আমার কাছে মনে হয় এই ধন্যবাদটা জ্ঞাপন করা খুবই প্রয়োজন ছিল। এটা আমি করলাম, এটাই আমার মূল বলার বিষয়। এর সাথে দুটা ছোট কথা বলছি, যে ওনার ক্রাফটের প্রতি ওনার কিন্তু একটা ন্যাচারাল এই ছিল, ইনক্লিনেশন ছিল, যেটা আমার মনে হয় যে উনি ছোটবেলায় গ্রামে বড় হয়েছে, আমাদের দেশের গ্রামে। তারপর প্রথম পড়াশোনা লাহোরের মতো ঐতিহ্যবাহী একটি শহরে, তারপর নিউ মেক্সিকোতে, যেখানে ক্রাফটের সাধারণ বাড়িঘরও খুব ক্রাফটেড হয়। এই ক্রাফটের মধ্যে এই জীবনটা পার হতে ওনার বোধহয় ক্রাফটের যে ন্যাচারাল মানে ওনার ইনক্লিনেশন ছিল, সেটা আরো শার্পেন্ড হয়ে গেছে। তো তার মানে ক্রাফটটা ওনার সঙ্গে সব সময় বহন করেছেন। আর আরেকটা জিনিস যেটা আমি মনে করি উল্লেখযোগ্য, যে উনি কিন্তু বাংলাদেশে কাজ করতে, ইটের কাজ করছেন। ইট তো বাংলাদেশে তৈরি, ইটের খুব আন্তর্জাতিক একটা প্রেজেন্স, ওনার ল্যাঙ্গুয়েজটা খুব আন্তর্জাতিক, কারণ ওনার আন্তর্জাতিক এবং দেশীয় এই মিক্সটা খুবই আমাদের জন্য সুবিধা হয়েছে। তো ইটটাকে যখন ব্যবহার করছেন তখন কিন্তু উনি, এটা আমার কাছে খুব উল্লেখযোগ্য, যে উনি কিন্তু একটি গরিব দেশের আর্কিটেকচার যে বাহুল্য বর্জিত এবং কম খরচে হতে হবে, সেটা কিন্তু কখনোই ভুলে যাননি। এবং এটার সঙ্গে উনি যখন ওনার হাউজিং গুলো করছেন, সাধারণ মানুষের বাড়ি করছেন, তখন এত জমির দাম যে শহরে, সেখানেও কিন্তু বাড়ির আকৃতিটা ওইটুকুই রেখেছেন, যেটা ওই যারা থাকবেন তাদের নৈসর্গিক অংশটা কেড়ে না নেয়, নিয়ে না নেয়। এটা কিন্তু উনি খুব খেয়াল করেই করেছেন। কখনোই বাড়ির আকৃতি মানে প্রকৃতিকে একেবারে বিলুপ্ত করে বা ছাপিয়ে করবার চেষ্টা করেন, এবং সফলও হয়েছেন, ওই সময়ও সফল হয়েছেন। তো মানে যদি আমি খুব একটা বড় দাগে কি বলে আমি কনক্লুড করতে চাই, তাহলে ওনার স্বভাবগত অনুপক্ষের বিশেষ লক্ষ্য রাখা, তার সাথে সাধারণের সাথে নির্দিষ্টের একটা সুন্দর মিশ্রণ দেখছি, এবং একটা আন্তর্জাতিকের সাথে বাংলাদেশি স্থাপত্য দেখতে পাচ্ছি। আমি এখানে শেষ করি, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্থপতি নাহাজ আহমেদ খলিলকে। আমি নাহাজ ভাই বশিরুল হক স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। নাহাজ ভাইয়ের সাথে সাথে আমি এই সুযোগটা নিতে চাই বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সকল সদস্যের পক্ষ থেকে, আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে, বশিরুল হক স্যার এখন যেখানেই থাকেন, আমরা বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্থাপত্যের জায়গাটিকে এরকম একটি আসনে নিয়ে যাওয়ার জন্য, আমাদের পথটাকে এতটা সহজভাবে তৈরি করে রেখে যাবার জন্য ধন্যবাদ স্যার। আমি এখন আমাদের আজকে বক্তাদের মধ্যে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত খুশি যে আমাদের মাঝখানে প্রফেসর ফেরদৌস আজিম আছেন। প্রফেসর ফেরদৌস আজিম ম্যাডামের কাছে আমরা জানতে চাইব, স্যারকে খুব কাছের একজন বন্ধুর জায়গা থেকে ম্যাডাম কিভাবে দেখেছেন, তিনি যদি কিছু বলতেন। ধন্যবাদ। আমার পক্ষে বলা খুব কঠিন, কারণ এত কিছু বলার আছে, সেখান থেকে বের করে আমি কি বলবো। কিন্তু যেটা আমার কাছে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি, যেহেতু এখনো আমি যেখানে থাকি, যেভাবে থাকি, একদম মনে হচ্ছে যে বশির চারিদিকে আছে, তার সবকিছু আমার চারিদিকে আছে। আমি বলছিলাম এই সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগাতে গিয়ে
যে আমি যখন ক্লাস নেই বিভিন্ন জায়গায় বাসার বিভিন্ন কক্ষে গিয়ে বসি, বিভিন্ন পেইন্টিং দেখায়, বিভিন্ন শেলফ দেখায়, বিভিন্ন দিক দেখায়, বাগানে গিয়ে বসি, যে আমার ছাত্ররা অন্তত দেখুক যে আমি কি সুন্দর জায়গায় থাকছি। সো এই 1 বছরের বেশি হয়ে গেল সে চলে গেছে, আর এই 1 বছরের বেশিও আমরাও লকডাউনে আছি। এই লকডাউনের মধ্যে যে আমি ভালো আছি এইটা আমার মনে হয় শুধু বশিরের জন্যই। সো আমিও খুব কৃতজ্ঞ, খুব বড় একটা ধন্যবাদ জানাতে চাই তাকে। এবং তার স্থাপত্য নিয়ে তো অনেকেই বলবে, কিন্তু তার ব্যক্তি হিসেবে যেমন সে ছিল আমার মনে হয় তার স্থাপত্যেও সেটারই প্রতিফলন আপনারা পাচ্ছেন। খুবই একটা প্রাণচঞ্চল ইজি গোয়িং মানুষ ছিলেন, কোন রকমের ওর মধ্যে হামবড়াপনা, যেটাকে ইংরেজিতে বলে পম্পসিটি, এগুলো ছিল না। যত সাদা মাটির মানুষ হওয়া যায় সে সেরকমই মানুষ ছিল। এবং তার জন্য এই যে নেহাজ বলছিল যে আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের পলিমাটি, আমাদের দেশের জিনিসগুলো ব্যবহার করা তার জন্য খুবই বড় একটা কি বলবো ওর মটো ছিল, এটাই সে করতে চাইতো। তো আমাদের দেশ বলতে যে বুঝতো সে দেশও কিন্তু আজকে অনেক পাল্টে যাচ্ছে, এবং একদিক থেকে সে চলে যাওয়া ঠিক মুহূর্তেই গেছে হয়তো, যে এখন তো ওই জিনিসগুলোর প্রয়োগ বা ওই জিনিসগুলোর অ্যাপ্রিসিয়েশন আমাদের কাছে কমে আসছে। বাট এনিওয়ে সে থাকলে হয়তো আরো সেগুলোকে আমাদের চোখের সামনে নিয়ে আসতো, আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন শেখাতো ইত্যাদি। আপনারা যেভাবে দেখেছেন আমি তো আরো কাছ থেকে দেখেছি, বাট আমি বলবো যে এত উদার মনা, এত ইজি গোয়িং, যার মধ্যে কোনো রকমের ভেদাভেদ কিছু ছিল না। আমি তো নিজেকে নারীবাদী হিসেবে প্রকাশ করি, কিন্তু নারীবাদী চিন্তা চেতনা যদি কারোর মধ্যে থেকে থাকে সেটা বশিরের মধ্যে ছিল। কারণ সে নারী পুরুষের মধ্যেও ভেদাভেদ দেখতো না, শ্রেণী ভেদাভেদও তার চোখে খুব একটা পড়তো না, আর কোনোভাবেই নিজেকে সে অন্যের থেকে আলাদা করে দেখতো না। দেশের মানুষের সাথে যেমন সে সহজ করে মিশতো, সহজ করে চিনতে চাইতো, তার একটা ইন্টারন্যাশনাল পরিমণ্ডলও ছিল। ও খুবই কি বলবো একদিকে খুবই আন্তর্জাতিক মনা ছিল। আমাকে জিজ্ঞেস করছিল ইমু যে তার একটা প্রিয় গানের কথা বলতে, আমি ভাবছি যে ও বাংলা গান তো হার্ডলি শুনতো, ও তো ইংরেজির মধ্যেই থাকতো আমার কাছে মনে হয়। তো ওর সাংস্কৃতিক পরিমণ্ডল অনেক বিস্তৃত ছিল, অনেক দেশে অনেক রকমের চিন্তা চেতনা তার মধ্যে ছিল। বাট 2-3টা গল্প আমি বলতে চাই তার সম্পর্কে। একটা হলো যে আমাদের যখন বিয়ে হয়, আমি যার সাথে আমার দেখা পরিচয় হয়, যার সাথে বিয়ে হয়, সে একটা ওয়েস্টার্ন আধুনিক শহুরে একটা মানুষ ছিল। আমাদের বিয়ের 1 মাস পরে, হয়তো আমরা 1 মাস হবে পরে আমরা গ্রামের বাড়িতে গেলাম, যে গ্রামের কথা আমাকে অনেক বলেছে, তাই ওই মধ্যেই বলা হয়ে গেছে। আর আমি যখন সেই গ্রামে নামলাম ট্রেন থেকে, রাত 2টো না কিছু বাজে, একদম ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, এর মধ্যে আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি। আর আমি মনে করছি বশির এটার সাথে নিজেকে কিভাবে যুক্ত করে, এখান থেকে সে কিভাবে এসেছে। তো এইসব সব উপাদান ওর মধ্যে ছিল সব সময়, আর কোনোদিন যায়নি, একদম শেষ পর্যন্ত ওই টানটা, ওই বন্ধনটা তার যায়নি। তারপরেও আমি বলবো what should I say, সে অনেক ফুর্তিবাদ ছিল, অনেক মজা করতে জানতো। আমরা অনেক অ্যাডভেঞ্চারাস ট্রাভেলে গেছি, এদিক সেদিক, কোথায় গিয়ে উঠবো ঠিক নাই। চলে গেলাম কুয়াকাটায়, সেদিনই আমার বোনকে আমি বলছিলাম যে কয়টা ফেরি যে ক্রস করেছি কুয়াকাটা পর্যন্ত, পটুয়াখালী থেকে কুয়াকাটা, ওর মধ্যে পটুয়াখালী থেকে কুয়াকাটার রাস্তা হেরিংবন করার রাস্তা, ওর আমরা
যাচ্ছি তো যাচ্ছি, আমার ছোট ছেলে হঠাৎ করে বলল, why do we always have hardship holidays? Why can't we have luxury holidays? তো লাক্সারির প্রতি তার কোনো টানই ছিল না। আমরা যেখানে কেউ যাইনি ওই সব জায়গায় যেতাম। বিয়ের পরে আমরা গিয়েছিলাম নেপালে, সো কল্ড হানিমুন। কিসের হানিমুন? আমরা এখান থেকে কলকাতা থেকে ট্রেন করে বিহার গেলাম। বিহারে এই টিকেটলেস ট্রাভেলিং করে নেপালের বর্ডার ক্রস করে বাসে করে, ওই বাস মনে হচ্ছে এখনই পড়ে যাবে, পাবলিক বাস করে কাঠমান্ডু থেকে যখন ঢাকা ফিরে আসলাম। এরপরে আবার যখন আমরা ইন্ডিয়ায় যাই, আমাদেরকে বলে যে তোমরা তো ফেরত আসো নাই, তোমরা কিভাবে কলকাতায় এন্টার এসেছো আবার কিভাবে? আমরাও জানতামও না যে যেইটা আমাদের রুট এন্ট্রি সেটাই এক্সিট হতে হবে। আমরা তো এক্সিট করে গেছি নেপালে, আর কোনোদিন বাংলাদেশে ফিরি নাই, আমাদের পাসপোর্টে ওই জিনিসটাই ছিল না। সো এরকম মানুষ ছিল। যখন এই বার্ধক্যজনিত তার মনে হয় গত 3 বছরে তার অনেক মনে হয় শারীরিক কষ্ট ছিল বিভিন্ন ভাবে, ওর চিকেনগুনিয়া হয়েছিল 2017-তে। তারপর থেকেই আমার মনে হয় ওর শরীরটা একটু ভেঙে যায়। নাহাজ জানে, ঠিক তারপর পরই আমরা সুইজারল্যান্ডে গিয়েছিলাম, তাকে একটু দেখে দেখে রাখতে হতো, কিন্তু তারপরে ও চলে যেত ওইখানে হাঁটতে, সিগারেট খেতে ওদের সাথে ইত্যাদি। সেই মানুষটাকে তখন আমার খুব খারাপ লাগতো দেখে, যে এত প্রাণবন্তর মানুষ যদি সব সময় চোখে চোখে রাখতে হয় তাকে, তাহলে চলতো না। আর আমি এই সিগারেট নিয়ে কথা বলতে চাই, কারণ আমরা যখন থেকেই মানে এই সবাই বলতে তাকে সিগারেট খেও না, আর অ্যাজ দ্য ওয়াইফ আমার উপরেও যে কেন সিগারেট খায়, তুমি কিছু বলো না কেন? তো আমি বলতাম আবার বলতাম না। কিন্তু শেষ দিনে তার 3রা এপ্রিলের পরে তার জ্ঞান চলে গেছিল, 4 এপ্রিলে মারা গেছে। 3 এপ্রিলেও সে স্মোক ছিল। আর আজকে যখন আমি ভাবি আমার খুব ভালো লাগে যে সেই আনন্দটা পেয়ে গেছে। সো এনিওয়ে, মানুষ হিসেবে এরকম ছিল, খোলা মনের, খোলা দিলের, খোলা মানে উদার মনা, সবাইকে আপন করে নেয়ার একটা খুব ভালো মানে খুবই ফ্যাবুলাস একটা দিক ছিল তার মধ্যে। একটা সেন্স অফ হিউমার ছিল। এখনো যখন আমি তাকে স্বপ্নে দেখি, আমি ওর জোকস আসে আমার মনে, যে সে আমাদের বাসায় আসছে, আমরা সবাই বসে আছি, এসে সে বলছে, হ্যাঁ আমাকে তো কেউ মিস করছে না মনে হয়, এরকম করে কথা বলছে। এখনো ওই হিউমারটা থেকে গেছে। সেই বলে আমি শেষ করি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম ব্যক্তি বশিরুল হক স্যার সম্পর্কে বললেন, অনেক নতুন কিছু শুনলাম। শুনতে মনে হচ্ছিল শুধু আপনাকে নিয়েই আমাদের একটা অনুষ্ঠান করা উচিত। অনেকগুলো বড় সময় ধরে আমরা স্যারের এই সমস্ত গল্প শুনতে পারবো। আমরা ভবিষ্যতে শুধু আপনার সাথে গল্প করার একটা অনুষ্ঠান, তার ফ্রেন্ডদেরকে নিয়ে বসা উচিত, তারা অনেক কিছু বলতে পারবে যারা এখনো আছেন ফ্রেন্ডদের মধ্যে। ম্যাডাম আপনি যখন বলছিলেন তখন আমার ব্যক্তি বশিরুল হক এই কোটাতে উনি অসম্ভব স্নেহপ্রবণ ছিলেন। আমি নিশ্চিত যে আমার মতো আরো অনেকে আছে স্থাপত্যের জগতে যারা সেই স্নেহের ছোঁয়াটা আমরা পেয়েছিলাম। আপনি যখন বলছিলেন স্যারের মানে ফুর্তি করার ব্যাপারটা বা জোকসের ব্যাপারটা, তখন আমার মনে পড়ছিল স্যারের যখন যে সময়টা চিকনগুনিয়া হয়েছিল ওই সময় আমারও হয়েছিল। চিকনগুনিয়া থেকে ভালো হওয়ার পর আমি গিয়ে স্যারকে বলছিলাম, স্যার আপনি এত শুকিয়ে গেছেন। স্যার আমাকে বলছেন যে তোমারও চিকনগুনিয়া হলো, আমারও চিকনগুনিয়া হলো, আমি শুকিয়ে গেলাম, তোমার তো কিছু হলো না। মানে তো যাই হোক, আমি এখন বশিরুল হক স্যারের স্থাপত্য সাথে যোগাযোগ, স্থাপত্যের পরিমণ্ডলের কিছু কথা স্থপতি নাহাজ খলিলের কাছ থেকে শুনেছি। ব্যক্তি বশিরুল হক স্যার সম্পর্কে কিছু কথা ম্যাডামের কাছ থেকে শুনলাম। আমরা এখন অফিসের পরিমণ্ডলে স্যারের কর্মক্ষেত্রে মানে সেই বশিরুল হক অ্যান্ড অ্যাসোসিয়েটস
এই এই পরিমণ্ডলটার ভেতরে স্যারকে একটু দেখার চেষ্টা করতে চাই। আমরা চলে যাচ্ছি স্থপতি সৈয়দ মনিরুল ইসলামের কাছে, যিনি স্যারের অফিসে দীর্ঘদিন স্যারের সহকর্মী হিসেবে কাজ করেছেন। স্থপতি সৈয়দ মনিরুল ইসলাম। ধন্যবাদ তিনু, এবং আইবিকেও ধন্যবাদ এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আসলে বশির হক স্যার সম্বন্ধে কিছু বলতে গেলে প্রথমে যে জিনিসটা আমার কাছে মনে আসছে যে এতটা মানে ম্যাডাম যেটা বললেন ইজি গোয়িং মানুষ, এত বড় একজন আর্কিটেক্ট কিভাবে হতে পারেন। উনি একেবারে মাটির মানুষ, সোজা কথা বলতে গেলে মাটির মানুষ। আমি বশির হক স্যারের সাথে আছি, আমি খুলনা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আমি সেকেন্ড ব্যাচ, খুলনা ইউনিভার্সিটি পাশ করেছি 97। আমি বশির হক স্যারের সাথে কাজ শুরু করেছি 98 থেকে। 98 থেকে বশির হক স্যার মারা যাওয়ার আগ পর্যন্ত আমি বশির হক স্যারের সাথে কাজ করছিলাম। এর মধ্যে আমি বশির হক স্যারের সাথে কাজ করেছি, অন্য জায়গায়ও গিয়েছি, টিচিং এ গিয়েছি, আসমাল ইউনিভার্সিটি পড়িয়েছি। বশির হক স্যার এত মানে আন্তরিকভাবে মানে তার অফিসের লোকজনদের সাথে মিশতেন এবং হেল্প করতেন যে আমার মনে হচ্ছিল না আমি যেখানেই থাকি না কেন স্যারের সাথে আমি এঙ্গেজ থাকবো। স্যারও বলতেন যে হ্যাঁ তুমি করো, অন্য জায়গায় করো, এখানেও কাজ করবে। তো ওনার অফিস সম্বন্ধে বলতে গেলে প্রথমে যে জিনিস আমার 3টা পয়েন্ট সবসময় মনে পড়ে। স্যার প্রচন্ড হেল্পফুল ছিলেন ইন রেসপেক্ট টু কলিগ বলি কিংবা তার সহকর্মী বলি, তাদের সাথে। আরেকটা ছিলেন হচ্ছে উনি কিভাবে কাজ করতেন অফিসে। 2 নম্বর, উনি কিভাবে কাজ করতেন, উনি ওনার কাজের স্টাইলটা কেমন, এটা আমার খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে যে বশির হক স্যার কিভাবে কাজ করতেন। 3 নম্বর হচ্ছে উনি আসলে আমাদের জেনারেশন স্টুডেন্টদেরকে আমি দেখেছি বশির হক স্যারের কাছ থেকে কিভাবে হেল্প পেয়েছে। মানে উনি এতটাই হেল্পফুল ছিলেন যে আসলে বশির হক স্যারের অফিসটাই আমার কাছে সবসময় মনে হতো একটা ইনস্টিটিউট। এখানে এসে স্টুডেন্টরা যে পরিমাণ উপকৃত, যেহেতু আমি টিচিং এ জড়িত ছিলাম সেহেতু আমি জানি যে আমার স্টুডেন্টরা কিংবা অন্য স্টুডেন্টরা কিভাবে উপকৃত হয়েছে বশির হক স্যারের মাধ্যমে। প্রথমেই যদি বলি যে উনি কেমন ছিলেন অফিসে, উনি খুবই মানে অফিসে কখনো প্রেসার ক্রিয়েট করতেন না। উনি নিজে যেভাবে কাজ করতেন, উনি কিন্তু প্রতিদিন 9টায় একদম পুরো টিপ টপ হয়ে একটা জিন্সের প্যান্ট, ফুল হাতা শার্ট, হাতটা গুটিয়ে অফিসে আসতেন। ওনার একটা ডেস্ক ছিল মেজানাইন ফ্লোরে, সেখানে বসতেন একেবারে ঠিক 9টায়। কখনো ওনাকে দেখিনি যে পরের দিকে যখন উনি অসুস্থ ছিলেন তখন ভিন্ন কথা, বাট কখনো ওনাকে আমি আগে দেখিনি যে উনি লেট করে এসেছেন কিংবা উনি একেবারে টিপটপ হয়ে আসেননি, এটা কখনোই দেখিনি। উনি আসতেন, বসতেন, ডেস্কে বসতেন, কাজ শুরু করতেন। হ্যাঁ, এখন আমাদের অফিসে কাজের প্রেশার থাকলে হয়তো উনি ডিজাইনে ইনভলভ হয়ে যেতেন, আর যখন কাজ ছিল না কিংবা প্রেশার কম থাকতো তখনও দেখতাম উনি বই নিয়ে বসছেন, বই থেকে এটা লিখছেন ওটা লিখছেন। হ্যাঁ, এত পড়াশোনাও করতেন উনি প্রত্যেকটা বিষয়। উনি কিন্তু স্টাডি না করে কোনো ডিজাইনে উনি ডিপলি ইনভলভ হয়েছেন এটা আমার মনে হয়। উনি কিন্তু প্রত্যেকটা ডিজাইন পেতেন, যে কোনো প্রজেক্ট অ্যাসাইন্ড হলেই উনি প্রথমেই সেটার উপরে একেবারে থরোলি স্টাডি করতেন। আমাদেরকে বলতেন যাও গিয়ে এই রিলেটেড স্ট্যান্ডার্ড সব বের করো, এটার ফাংশনাল অ্যানালাইসিস করো, এটা কিভাবে করা যায়, ওটা কিভাবে যায়, এগুলি প্রত্যেকটা জিনিস ও ডকুমেন্টেড করতেন। একটা ফাইল তৈরি করতেন, সেই ফাইলে উনি সমস্ত ডকুমেন্টস গুলি রাখতেন, রেখে তারপরে বলতেন তোমরা স্টাডি করো এবার। তারপরে উনি শুরু করতেন ডিজাইনের কাজ। ডিজাইনের কাজ করতে করতে উনি এক পর্যায়ে গিয়ে উনি স্কেচ করছেন আমাদেরকে দিয়ে, ওই স্কেচটাকে আবার স্কেলে মডিফাই করছেন, করতে করতে বলতেন যাও এবার একটা মাস মডেল বানাও। উনি কম্পিউটার আসার পর থেকে সিনারিও ডিফারেন্ট, বাট এর আগ পর্যন্ত উনি প্রত্যেকটা প্রজেক্টের মাস মডেল বানিয়েছেন, সেটা স্টাডি করেছেন। এখন কম্পিউটার আসার পরে সেটাকে আবার সাথে সাথেই উনি স্টাডি করেছেন, 3 ডাইমেনশনাল স্টাডি করেছেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফাংশনাল অ্যানালাইসিস ছাড়া কোনো প্রজেক্টে উনি আসলে একদমই হাত দিতেন না। ডিটেইলিং, স্যার এক একটা প্রজেক্টে যে এত ডিটেইলিং করতেন যে একটা সিম্পল উইন্ডো উনি অনেক রকম ডিটেইলিং করে করে দেখতেন, হাতে স্কেচ করতেন। আমাদের অফিসে লাস্ট কিছুদিন পর্যন্ত প্যারালাল বার এবং ইয়ে ছিল, স্যার বসে বসে ওখানে ডিটেইলিং করতেন। সেই ডিটেইলিং গুলি কেমন হবে সেটা আবার ক্যাডে উঠাতেন। সেই কারণে কিন্তু আমরা দেখতে পেতাম আমাদের যে ওয়ার্কিং ড্রয়িং এর শিট গুলি যেগুলো হাতে করতো সেগুলিতে একটা আর্ট পিস ছিল।
আমরা বিসিআইসি বিল্ডিং এর ড্রয়িং যদি দেখি, কিংবা কালিন্দী অ্যাপার্টমেন্টের ড্রয়িং, ধানসিঁড়ি অ্যাপার্টমেন্টের ড্রয়িং, গুলশান প্রাইডের ড্রয়িং, এই ড্রয়িং গুলি যদি দেখি, মানে দোজ আর আর্ট পিস। এবং সত্যি তাই, ম্যাম এখনো আমাদের মেজানাইন ফ্লোরে একটা আর্কাইভের মতো, সোজা কথা, এখানে উনি বাঁধিয়ে রেখেছেন ওই ড্রয়িং গুলি। যে কেউ আসলে দেখতে পাবে এখনো যে ওখানে কি সুন্দর করে ড্রয়িং গুলি, ওই হাতে আঁকা ড্রয়িং গুলিকে কত সুন্দর করে প্রেজেন্ট করা আছে। আর অফিসে আরেকটা এনভায়রনমেন্ট আমি সবসময় দেখেছি, যে কেউ আসুক, বশির হক স্যার সবসময় হেল্প করতেন। আমি অনেক সিনিয়র আর্কিটেক্টকেও দেখেছি, অনেক যারা নতুন আর্কিটেক্ট তাদেরকেও দেখেছি বশির হক স্যারের কাছে আসতো যে কোনো হেল্প নেওয়ার জন্য। আমি দেখতাম স্যার কখনো এটা ব্যাপারে কার্পণ্য করেননি। উনি বলতেন, যাও মুন্না, এটা আমার নিকনেম মুন্না, উনি ওই নামেই ডাকতেন, মুন্না যাও এটা একটু বের করে দাও, ওই সেটগুলি বের করে দাও, ওই ড্রয়িং গুলি বের করে দাও। কোন স্টুডেন্ট অফিসে আসলো, তার ওয়ার্কিং ড্রয়িং দরকার, বশির হক স্যার গোটা সেট বের করে দিতে বলতেন আমাদেরকে, যে দাও ওদেরকে, ওরা দেখুক ওদের কোনটা লাগবে। এতটা জেনারেস আমি আসলে খুব কম আর্কিটেক্ট, আমি তো স্টুডেন্টদের সাথে মিশি, দেখি, আমি তো স্টুডেন্টদের রেসপন্সটাও পাই, যে ওরা এটা সবসময় বলতো যে বশির হক স্যার যে পরিমাণ হেল্প করতেন। কালিন্দী অ্যাপার্টমেন্টে যাবে স্টুডেন্টরা, কিংবা ধানসিঁড়িতে যাবে, ওখানে তো যে স্যার তো ডিজাইনার, বাট ওখানে তো এখন ওনাররা চলে এসছেন, ওখানে তো স্বাভাবিকভাবে অ্যাক্সেস অতটা ফ্রি না। ওখানে কিন্তু বশির হক স্যার কাছে আসলে স্যার ঢুকতে দিচ্ছে না, সবসময় উনি বলতেন চলো, উনি যতদিন ওনার ছিল ততদিন বলতো চলো, কিংবা আমাদেরকে বলতো যাও তো একটু আমার নাম বলো। তো অফিসের এই ব্যাপারগুলি সবসময়, আমি অনেক আর্কিটেক্টও দেখেছি উনি গোটা গোটা সেট দিয়ে দিচ্ছেন, অটোক্যাডের ফাইল দিয়ে দিচ্ছেন। স্টুডেন্টরা আসলো, একটা আমাদের অফিসে আলাদা পিসি ছিল, সেই পিসিতে কিভাবে করে স্টুডেন্টরা সাপোর্ট নিচ্ছে সেটা আমরা, ইমুও তো আমাদের অফিসে আসতো, ও কিন্তু বশির হক স্যারকে আরো এই প্রসঙ্গে আরো কিছু বলতে চাইলে বলতে পারো তুমি, যে তোমার ওই এখানে স্যারের অফিসে এসে তুমি তো এমনিও আসতে আগে, পরে তো টিচার হওয়ার, বশির হক স্যার যখন এসে স্পেসিফিক ক্লাস নিতেন তখন তো একটা ইন্টিমেসি তোমার সাথে ছিল, যে এখানে কি করতে। তো এই ছিল আমার বশির হক স্যারকে কথা মনে পড়লে এই জিনিসগুলি মনে পড়ে। উনি, আমার তরফ থেকে এইটুকুই, আসলে অনেক কিছু বলার আছে ওনাকে নিয়ে, কিন্তু মানে আমার যেটুকু এই মুহূর্তে মনে পড়ছিল আমি সেটুকুই বললাম। ধন্যবাদ। জি, ধন্যবাদ মুন্না ভাইকে। আমরাও আসলে মুন্না ভাই বলি ওনাকে সবসময়। আপনি মেনশন করছিলেন, আমি আসলে আমার একটু ছোট্ট করে বলি, আপনি যেহেতু আমার কথা বললেন, আমি কিন্তু স্যারের অফিসে গিয়েছি আমি যখন ক্লাস 9-এ পড়ি, 1989 সালে। 1989 সালে আমি প্রথম স্যারের অফিসে গিয়েছিলাম। আমার জীবনের প্রথম পরিবারের বাইরে দেখা স্থপতি হচ্ছেন বশির হক স্যার, এবং প্রথম মানে স্থাপত্যের অফিস দেখা হচ্ছে বশির হক অ্যান্ড অ্যাসোসিয়েটস অফিসটা। আমি নিজেকে সেই জন্য মানে একদম ভীষণ রকম সৌভাগ্যবান মনে করি। আমি মুন্না ভাইয়ের কথা রেশ ধরে আমাদের আরেকজন আলোচক স্থপতি মোস্তফা খালিদ পলাশ স্যারের কাছে যেতে চাই। আমি একটু স্যারের কথা বলবার সময় একটু আমি স্যারের কাছ থেকে যেটা জেনেছি, এই অনুষ্ঠানটা নিয়ে কথা বলবার সময়ও জেনেছি, আগেও শুনেছি, স্যারের অভিজ্ঞতা আছে বশির হক স্যারের সাথে কাজ করবার। উনি যখন নিজে একজন স্টুডেন্ট ছিলেন, একজন শিক্ষার্থী ছিলেন, সেই সময় থেকে আবার পাশ করে বেরোবার পরে যখন উনি তরুণ স্থপতি, সেই সময় উনি স্যারের সাথে কাজ করেছেন। আমরা যতদূর জেনেছি উনি একটা কম্পিটিশনেও স্যারের সাথে কাজ করেছিলেন। তো সবটা মিলে স্যারের কাছে আসলে সেই অভিজ্ঞতাগুলো, স্থপতি মনিরুল ইসলাম স্টুডেন্টদেরকে স্যার যেভাবে ডিল করতেন বা তরুণ স্থপতিদের প্রতি বশির হক স্যার যেমন ছিলেন, সেইটারই রেশ ধরে আমি স্থপতি মোস্তফা খালিদ পলাশের কাছ থেকে কিছু কথা প্রথমে জানতে চাইবো, আমরা আবার ঘুরে আসবো আর কি। স্থপতি মোস্তফা খালিদ পলাশ। ধন্যবাদ ফারহানা শারমিনিমু, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আমার প্রাণের অন্তঃস্থল থেকে বশিরুল হক স্যারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং আজকে কথা বলতে পেরে
অত্যন্ত গর্বিত মনে করছি নিজেকে। তো আমার আসলে স্থাপত্যের প্রতি যে আগ্রহ সেটা তো স্থাপত্যে ভর্তি হওয়ার আগে থেকেই ছিল। আমি প্রথমেই বলি, বশিরুল হক স্যার একজন আর্কিটেক্ট এসেছেন বাংলাদেশে। সিনিয়র ভাইরা আর্কিটেকচার পড়তো যখন, বাংলাদেশে একজন আর্কিটেক্ট এসেছেন, তার কাজ একটু দেখতে যাব, চলো তোমাকে নিয়ে যাই। সেই বিসিআইসি ভবন, তো ম্যাজিক, তখনকার সময় ম্যাজিকের মতন মনে হতো যে এটা কিভাবে সম্ভব। আসলে পরে আমি দেখেছি আসলে বশিরুল হক স্যার সম্বন্ধে যেটা সবাই বলল যে সারল্য, মানে সারল্যের কোন পর্যায়ে একজন মানুষ থাকলে সে কোনোভাবেই সেটা কোনো কিছু আর্টিফিশিয়াল করতে পারে না। বশিরুল হক স্যার এমনই একজন মানুষ ছিলেন। উনি জীবনে তার সারল্যটা আমি দেখেছি, তার হাসিতে সেই সারল্য ছিল। কাছে গিয়ে দাঁড়ালে সেই ছোট কাল থেকেই হাতটা ধরে থাকতো। এটা হ্যান্ডশেক না, এই যে হাত ধরাটা, এই যে আঙ্গুলে আঙ্গুল ছোঁয়া, এটাতেই মনে হতো যে অনেক কিছু উদয় তার থেকে পেয়ে গেলাম। আমার প্রথম স্যারের সাথে কাজের সুযোগ হয় স্যার যখন সেঞ্চুরি টাওয়ার করছেন, তখন সেটা সেই সময় আমরা পার্সপেক্টিভ হাতে আঁকতে হতো, এখনকার মতন কোনোভাবেই এই 3D ম্যাক্স ক্যাড কোনো কিছুই ছিল না। সেই সময় সেটা শুরু, সেখান থেকে তখন ব্ল্যাক এন্ড হোয়াইট রেন্ডারিং করা হয়েছিল, সবই মনে আছে। এবং স্যারের সঙ্গে যে স্যারকে দেখতে পাবো, ওই অফিসে যে দাঁড়াবো একটু, এই অফিসটা তো এখনো একটা মানে কি বলবো, মানে আমাদের এখানে যত আর্কিটেকচার স্কুল বা আমরা স্টুডিও গুলো আছে, আমরা যারা কাজ করি নিজেদের অফিস নিয়ে, স্যারের অফিস একদম ইউনিক। তিনি ওইভাবে চিন্তা করেছিলেন, কত সহজ সরল ভাবে চিন্তা করেছিলেন পুরো জিনিসটাকে। তো স্যারের আর্কিটেকচার আসলে কিন্তু এটা আমার হিসাবে মানে এটাকে কেটে ছিঁড়ে দেখা উচিত, কেটে ছিঁড়ে দেখা উচিত। কারণ আমরা কিন্তু মনের ইচ্ছায় অনেক কিছু করি, কিন্তু স্যারের মনের ভেতরে যে সারল্য ছিল এবং যেই ডিসিপ্লিন, আমি বলবো যে ডিসিপ্লিন ছিল, সেই ডিসিপ্লিন কিন্তু তার আর্কিটেকচারে, প্রতিটি আর্কিটেকচারে প্রকাশিত হয়েছে। এবং তিনি কখনোই কিন্তু কোনো কিছুর কাছে কম্প্রোমাইজ করেননি। তিনি যা ভালো মনে করেছেন, তিনি যা মনে করেছেন যে এই মাটির জন্য, এই জলের জন্য, এই বায়ুর জন্য এটা হওয়া উচিত, তিনি তাই করেছেন। এবং আমার কাছে সবসময় মনে হতো কিভাবে শুধু শুধু স্কোয়ার উইন্ডো আর ব্রিক দিয়ে, কোথায় তাহলে অঙ্কটা কোথায়? কোথাও না কোথাও একটা অঙ্ক আছে, কোথাও না কোথাও এই যে সৌন্দর্যের যে তারতম্যগুলো হয়, প্রকৃতিতে হয়, মানুষের তৈরি জিনিসও হয়, সেই তারতম্যটা কোথায়? প্রতিটি মানুষ দুটি চোখ, নাক, মুখ নিয়ে জন্মায়, কিন্তু এর মধ্যেও কিন্তু এই সৌন্দর্যের তারতম্য হয়। বশিরুল হক স্যার সেই অঙ্কটাই বোধহয় বুঝতেন, যে আসলে কত বড় হতে হবে জানালাটা, কতটুক সলিড হতে হবে, কতটুক ভয়েড হতে হবে, কি মানে উনি এমনই ইনসিস্ট করেছেন। আমি জানি যে উনি লিফট ব্যবহার করবেন না, 4 তলা বাড়িতে কেন লিফট লাগবে, তারা মেনে নিয়েছে। এবং এই যে কালিন্দির মতন অ্যাপার্টমেন্ট বা ধানসিঁড়ির মতন যে স্কেল বা উনার যে কোনো কাজ, আমরা আলাদা আলাদা ভাবে, এই যে প্রাইড, গুলশান প্রাইডের কথা বলা হলো, প্রত্যেকটা কাজ আমার কাছে যে মনে হয় যে আসলে স্কেল ধরে ধরে মাপতে হবে স্যারের কাজ, স্কেল ধরে ধরে বুঝতে হবে যে কি করছেন উনি, ডেপথটা কতটা দিচ্ছেন, উনি কেন, উনি কাঠের জানলাই তো ব্যবহার করে গেছেন। ওই সেঞ্চুরি টাওয়ারের সময় আমার মনে আছে ওইখানে আরো কিছু লালিটের ছোট 4 তলা বিল্ডিং ছিল, অ্যাপার্টমেন্ট, উনি কিন্তু পার্কিং করেছেন খোলা জায়গায়, উন্মুক্ত আকাশে, সেটাই হওয়ার কথা ছিল আমাদের। কিন্তু আমরা তো মেকানিক্যাল হয়ে গেছি আসলে। এখন মেকানিক্যাল হতে হতে পারলে আমরা নিজের ফ্ল্যাটে এখন গাড়ি নিয়ে চলে আসি, কিন্তু এখনো কিন্তু এখানকার লোকরা আলো বাতাস পাচ্ছে। ওই পার্কিং লটটা তো আসলে পার্কিং লট না, দ্যাটস ওপেন স্পেস, ইটস এ ব্রিদিং স্পেস। তো সেই জিনিসগুলো কিন্তু একজন আর্কিটেক্ট সেই ক্লায়েন্টকে কনভিন্স করেছিলেন, এবং সেগুলো কিন্তু আমরা এখনো দেখি কিভাবে মডিউলার ডিজাইন করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হয় যে বশিরুল হক স্যারের প্রত্যেকটা কাজ আমরা যদি নিয়ে খুলে বসে মেপে মেপে কাটা কম্পাস দিয়ে আমরা কিন্তু উই ক্যান রিভিল দ্য কোড। উনার যে কোড ছিল সেই কোডটা কিন্তু রিভিল করা উচিত। রিভিল করলেই আমরা বুঝতে পারবো যে আসলে একটা ভালো আর্কিটেকচার করতে গেলে কি লাগে, মানে উইমের উপরে কাজ করা যায় কিনা, আমার যা ইচ্ছা হলো আমি তাই করতে পারি কিনা। তো আমার আরেকটা বিষয় সবসময় বলি যে বশিরুল হক স্যার মনে প্রাণে বাস্তবে কর্মে সব দিকে একজন সরল, সহজ সরল অ্যালুভিয়াল সয়েল, মানে আমার এই পলি মাটির থেকে উৎসরিত একজন মানুষ ছিলেন। ওনার পোশাক আশাক, ওনার কথাবার্তা, ওনার হাসি,
উনার সবকিছু আড্ডা দেওয়া, এবং এই যে কাউকে দেখা হলে তোমার ওই কাজটা কিন্তু খুব ভালো হয়েছে, ওই কাজটা কিন্তু, এটা যে একই কথা বারবার বলছে, এইটা যে কি ইন্সপিরেশন। সেই ধরুন আমি পাশ করেছি, পাশ করার পর একটা বিল্ডিং দেখে বললো ওই কাজটা, তোমার ওই কাজটা কিন্তু খুব ভালো হয়েছে। এই যে উৎসাহ দেওয়া, এই হঠাৎ করে আমি তখন বুয়েটে 1998 সালে একটি প্রতিযোগিতার জন্য, তখন আমার কোয়ালিফাই করার মতন বয়স হয়নি আর কি, আর তারপরে আবার বুয়েটে আমি মাস্টারি করি। স্যারের কাছে গেলাম, স্যার কি করি, এর আগে তো পার্সপেক্টিভ করেই যাচ্ছি, পাস করার পরেও কালার পার্সপেক্টিভ করছি, স্যার এটা তো পার্টিসিপেট করতে চাই। ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই, সব কাগজপত্র দিয়ে দিব। এবং ফাইনালি আমরা একটা উইন করেছিলাম স্যারের সঙ্গে এই প্রজেক্টটা নিয়ে, এটা পিপলস ইন্স্যুরেন্স ভবন, এই প্রজেক্টটা নিয়ে ওইখানেও অনেক কিছু শিখেছি স্যারের থেকে, মিটিং কিভাবে করতে হয় ক্লায়েন্টদের সাথে, তারপর কিভাবে কি করতে হয়। তো আমার অভিজ্ঞতা স্যারের কাছে, মানে স্যার ম্যাডাম বলেছেন যে স্যার বুঝি স্বপ্নে এসে বলছে যে তোমরা আমাকে মিস করো না, কিন্তু প্রতি মুহূর্তে স্যারকে মিস করি। এবং স্যার আমাদের মাঝে কিন্তু আসলে তার কাজের মাধ্যমে জীবিতই আছে। মানুষের মানে অস্তিত্বর যে ব্যাপ্তি, সেটা কতদিন থাকবে, সে কত ভালো কাজ করেছে, সে কতটা এই পৃথিবীর জন্য দিয়ে গেছে, সমাজের জন্য দিয়ে গেছে, সেটার উপর নির্ভর করে। না হলে তো মানুষ সবাইকেই আমরা ভুলে যেতাম। আমরা ভুলতে পারি না, বশিরুল হক স্যারকে ভোলা অসম্ভব, বশিরুল হক স্যারের কাজকে ভোলা অসম্ভব, বশিরুল হক স্যারের কাজকেও আমাদের এখন কনজারভেশনের আওতায় আনা উচিত এগুলাকে, কারণ আমরা ভয় পাই। ম্যাডাম যেটা বলছিলেন যে হয়তো দেখা গেল ম্যাডামের বাড়িটাই ভেঙে ফেলে আবার হাই রাইজ হচ্ছে কিনা, এই জিনিসগুলোর থেকে আমরা এটা থেকে মুক্ত হতে চাই। আমরা কিছু এক্সাম্পল রাখতে চাই, যে উদাহরণগুলো দেখে আমরা শিখতে পারবো যে আসলেই আমার জল, আমার বায়ু, আমার মাটি, আমার মানুষ এবং আমার সংস্কৃতির জন্য কি দরকার। বশিরুল হক স্যার আবারও বলছি যে আমি অনেক সময় মনে করি যে সব আর্কিটেক্টকে, ওই যে আর্কিটেক্ট না, অনেকে আর্টিজান থাকে, ক্রাফটসম্যানশিপ, এই যে ডিটেল, এমন না যিনি সব ডিটেল এক করে দিয়েছেন, এক এক জায়গায় এক এক রকম জিনিস নিয়ে আসছেন। ইনোভেশন, কারণ একজন ক্রাফটসম্যান সেও কিন্তু কপি করতে চায় না, সে একজন আর্টিস্ট, তার আর্টিস্ট্রিটা দিতে চায়। আর্কিটেকচারের যে অনেক ডিটেল আছে সেটা এই মনিরুল বললেন, তো উনি তো অনেক কাছ থেকে দেখেছেন, আমরা কিন্তু কাছ থেকে যতটা দেখেছি বাইরের থেকেও দেখেছি, উনার বিল্ডিং দেখেছি। ওই বিল্ডিং দেখে স্থপতি বশিরুল হক এবং বিল্ডিং, তার পোশাক, তার কথাবার্তা, তার বন্ধু বাৎসল্য এবং যে পরোপকারী, প্রতিটা জিনিস কিন্তু ম্যাচ করে। সেইটাই বশিরুল হক স্যারকে আমাদের মাঝে চিরজীবন বাঁচিয়ে রাখবে। ধন্যবাদ। স্থপতি মোস্তফা খালিদ পলাশকে অনেক ধন্যবাদ। স্যার একটা কথা বলছিলেন যে স্থপতি বশিরুল হক স্যার আমাদের মাঝখানে বেঁচে আছেন তার কাজের মাধ্যমে। আমি একটু আজকে প্রফেসর ফেরদৌস আজিম ম্যাডাম এবং একই সাথে স্থপতি মনিরুল ইসলাম, যে দুজন আসলে একেবারে ঘরের ভেতর থেকে আবার অফিসের ভেতর থেকে স্যারকে দেখেছেন, স্যারের সাথে অনেক 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 দিন ছিলেন। আপনাদের দুজনের কাছ থেকে একটু জানতে চাই যে স্যারের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল কিনা ওনার কাজগুলোর ব্যাপারে, মানে ওনার কাজগুলোকে আমরা পরবর্তীতে বা উনি পরপারে চলে যাওয়ার পরে যে সময়ই হোক সেই ব্যাপারটা নিয়ে স্যারের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল কিনা, এটা যদি বলতেন। আমি যদি বলি, আমি বলবো যে তার কাজ সম্পর্কে তার কোনো সুদৃষ্ট আমি শুনি নাই যে নির্দিষ্ট কোনো ইয়ে ছিল। তো সে একটা কাজ করতে চেয়েছিল, মানে একদম এই 2020 থেকেই ওর মাথায় খেলছিল যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে রকমের হাউজিং প্যাটার্ন আছে সবগুলোকে একটা রিসার্চ করে সবগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, তো একটা গবেষণা করা, একটা আর্কাইভিং করা। বললো যে এই আমাদের ছোট দেশেই আমরা যদি দিনাজপুরের বাড়িগুলো দেখি, ফরিদপুরের বাড়িগুলো দেখি এবং পূর্ব বাংলার ভাটশালারই দেখি, সবগুলোর মধ্যে একটা নির্দিষ্ট বিল্ডিং প্যাটার্ন আছে, লিভিং স্টাইল আছে,
ইউজ অফ মেটেরিয়াল আছে, এগুলোকে যদি আমরা সংকলন করে আনতে পারি তাহলে আমাদের খুব বড় একটা কাজ থাকবে, যেটা আমাদের স্থপতিরা ব্যবহার করতে পারবে এবং আমাদের দিক নির্দেশনা দেবে। somebody takes on this কাজ, এই কাজটা যদি করা যায়, এটা খুবই আমার মনে হয় ওর 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 চিন্তা চেতনার মধ্যে এই কাজ করার ইচ্ছা ছিল। আরেকটা জিনিস, স্যার আসলে মানে এভাবে হঠাৎ করে চলে যাবেন, এটা আসলে স্যার নিজেও এতটা, মানে আমরা তো প্রস্তুত ছিলামই না। স্যারও এগুলি, ওই যে ম্যাম যে বললেন চিকুনগুনিয়া হওয়ার পর থেকে স্যারের আসলে এই জিনিসটা শরীরটা ডিটোরিয়েট করতে শুরু করে। উনি যতবারই অসুস্থ হতেন উনি কিন্তু অফিসে একটা কথাই বলতেন, আমি শরীরটা একটু খারাপ, ঠিক আছে আমি হয়তো 3-4 দিন রেস্ট নিলেই ভালো হয়ে যাবে। তো এইভাবে স্যার আসলে কখনো ইনস্ট্রাকশন দিয়ে যাননি, যেতে পারেননি। তো ম্যাম যেটা বললেন ওটা আরেক, এই ওই প্রসঙ্গে স্যার কিন্তু চেষ্টাও করেছিলেন। আমরা ব্যাটলিং দ্য স্টর্ম কাজটা করেছিলাম জার্মান রেড ক্রস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের সাথে। তখন পূর্ণিমা চট্টোপাধ্যায় বলে একজন ভদ্রমহিলা ছিলেন, উনি আমাদের সাথে ইয়ে করতেন। ইভেন ওনার সাথেও আমাদের কিছুটা যোগাযোগ হয়েছিল এই রিলেটেড কাজ করার ব্যাপারে। এবং স্যার উনিও আগ্রহ প্রকাশ করেছিলেন এবং স্যারও বেশ সিরিয়াসলি চিন্তা করছিলেন। পরে তো স্যার চলে যাওয়ার পরে এগুলি আমরা চিন্তা করতে পারিনি। দ্যাটস ইট। স্যারের আসলে কোনো, আমরা সেরকম কোনো ইনস্ট্রাকশন পাইনি যে কিভাবে কি হবে। আপনাদের কি কোনো পরিকল্পনা আছে, মানে স্যারের কাজগুলোকে ধরে রাখার বা আর্কাইভিং এর ওরকম? আমরা স্যারের কাজগুলিকে আমরা এমনিতে গুছিয়ে রেখেছি। ম্যাম তো অনেক সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছেন এবং যত ড্রয়িং, স্যারের হাতের আঁকার ড্রয়িং এবং যেগুলি ক্যাডের যে প্রজেক্টগুলি ড্রয়িং, এগুলি সবগুলি ডকুমেন্টেড, আমরা সবগুলি সাজিয়ে রেখেছি। এখন যতদিন পর্যন্ত মানে আমাদের তো ইচ্ছা এটা একটা প্রিজার্ভ করে রাখা। হ্যাঁ, আমরা আমাদের তরফ থেকে স্ক্যান করে মানে ডিজিটাইজ করে ফেলেছি সবকিছু। হ্যাঁ, এটার উপর বেস করে ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা বইও বের করেছে। বাট এছাড়াও অনেক কিছু আমাদের ডকুমেন্টেড আছে, যে ওনার কাজগুলি, তারপরে অন্য প্রজেক্টগুলির এগুলির ছবি, এবং আমাদের আর্কাইভে আমরা আসলে নিজস্বভাবে একটা আর্কাইভ তৈরি করে রেখেছি। এখন ম্যাম যদি ইনিশিয়েটিভ নেয় কিংবা বাকিরা যদি ইনিশিয়েটিভ নেয় তাহলে আমরা সাপোর্ট দিতে পারি এই আর্কাইভ করার ব্যাপারে। জি, ধন্যবাদ মুন্না ভাইকে। আমি একটু স্থপতি নাহাস আহমেদ খলিলের কাছে আসতে চাই। আমি যেটা এই আলোচনা থেকে যেটা বারবারই মনে হচ্ছে আপনার কাছে, আপনি যদি এটা নিয়ে কিছু বলতেন, সেটা হচ্ছে যে আমরা স্যারের, বশির হক স্যারের কাজগুলোকে আমরা আসলে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত, যতদিন বাংলাদেশ আছে, যতদিন স্থাপত্য আছে, ততদিন পর্যন্ত আমরা আসলে স্যারের কাজ থেকে শিখতে চাই। স্যারের কাজগুলো থেকে আমরা উপকৃত হতে চাই, আমরা আলোকিত হতে চাই প্রজন্ম থেকে প্রজন্ম অবধি। এটার জন্য আমরা আসলে কি করতে পারি? আমি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে মানে আপনার কোনো ওরকম মাথায় যদি কোনো কিছু থেকে থাকে আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আমার বশির ভাইয়ের কাজের ব্যাপারেও এবং ইসলাম সাহেবের কাজের ব্যাপারেও, ইসলাম সাহেবের কাজের যখন আর্কাইভ করা হলো তখন আমার একটা খুব ইচ্ছা ছিল যে একটা ভবন তো আমরা বাইরের থেকে দেখি, বাইরের চেহারা কাছাকাছি হতে পারে কিন্তু গড়নটা একেবারেই ভিন্ন হতে পারে। আমরা যেটা দেখছি তার পেছনে কি আছে সেটা কিন্তু তৈরিটা একদমই ভিন্ন হতে পারে দুইটা সিমিলার লুকিং বিল্ডিং এও। তো এটার এই পেছনটা যদি দেখি, তার মানে আমার ওয়ার্কিং ড্রয়িংস এর ডিটেলস যদি দেখি, তাহলে বোঝা যায় যে স্থপতির চিন্তাটা কিরকম ছিল, কিভাবে উনি চিন্তা করতেন, যে কি প্রসেসে এই বাইরের চেহারাটা তৈরি হলো। তো এই জিনিসটা আমি মনে করি আমাদের সবাইকেই, মানে একদম নবীন স্থপতি
পুরনো স্থপতি সবাইকেই খুবই উপকৃত করতে পারে যদি আমরা তার থিঙ্কিং বিহাইন্ড দি প্রোডাক্ট বুঝতে পারি। এটা খুবই জরুরি এবং এটার জন্যই আর্কাইভিংটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি মনে করি যে কোনো একজন স্থপতির এই অ্যাক্সেসটা যদি থাকে, যে আমি দেখি যে উনার বিল্ডিংটার এই পছন্দ হচ্ছিল, কিভাবে তৈরি করতেন, কিভাবে ভাবতেন, কি প্রসেসে এই বিল্ডিংটা তৈরি হয়েছে। তো সেই দিক থেকে আর্কাইভিংটা তো কনজারভেশন একটা ব্যাপার থাকবেই, যে একটা ভবনের সব ডকুমেন্টস এন্ড ড্রয়িংস কনজার্ভ করা। সেটার সঙ্গে যদি এই জিনিসটা অ্যাভেলেবল করা যেত তাহলে খুবই উপকৃত হতো সবাই। সেটা করার প্রসেসটা কি হবে, সেটা ন্যাচারালি ভলেন্টিয়ার লাগবে, অথবা আমরা সবাই মিলে কিন্তু পে করেও কিছু স্থপতিকে এমপ্লয় করে এটা কন্টিনিউয়াসলি করতে থাকতে পারি। তো এটা একটা প্রসেস যেটা আমরা যদি অর্গানাইজ করি, আমার মনে হয় ইনস্টিটিউটেরও ইনভলভ হতে পারে। ইনস্টিটিউটের প্রধান মানে রেগুলার কাজের মধ্যে না, কিন্তু একটা প্যারালাল জিনিস যেখানে ফান্ডস আমরা দিতে থাকবো সবাই মিলে, কিন্তু একটু একটু করে এই আর্কাইভিং চলতে থাকতে পারে। এইটা মানে আমার চিন্তায় ছিল, কিন্তু কখনোই আর খুব অ্যাক্টিভলি আমি দোষী ব্যাপারে যে ইনভলভ হই নেই। কিন্তু যেহেতু ইমু জিজ্ঞেস করলে আমি এটুকু বলে রাখলাম, এখান থেকে যদি কারো এটাকে মানে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা হয়, বা মানে আমাদেরও তখন সময়টা আমরা হয়তো একটু স্পেসিফিক ভাবে দিতে পারবো আর কি। এইটুকু। ধন্যবাদ নাহাজ ভাইকে। আমি এই ব্যাপারে স্থপতি মোস্তফা খালিদ পলাশ স্যার, যিনি বর্তমানে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সহ সভাপতি, আমি আপনাকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ নাহাজ ভাই। এই প্রস্তাবটি আসলে একদিনের জন্য নয়, এই প্রস্তাবটি আপনি করেছেন আগত যে সময় আমাদের সামনে আছে সকলের জন্য। আজকে আমার কাছে মনে হতে পারে যে ঠিক আছে স্যারের ড্রয়িং তো আছে, কিন্তু হয়তো দেখা যাবে আস্তে আস্তে এটা সময়ের ব্যবধানে এগুলো সব বিলীন হয়ে যাচ্ছে, আমরা অনেক ড্রয়িংই পাবো না। আমি স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে সভাপতির অনুমতি নিয়েই বলছি যে মাজহারুল ইসলাম স্যারের আর্কাইভ একটা হয়েছে একটা ইউনিভার্সিটিতে, সেটা চলছে, আমরাও চাচ্ছি যে আমরাও করি। আমরা যেমন এক সেট ড্রয়িং চেয়েছি আইবি থেকে, আমাদের সংসদ ভবনের ফুল সেট ড্রয়িং আমরা ওখানকার যে আছে আমাদের পার্লামেন্ট চিফ ওনার কাছে চেয়েছি, ওটাও যদি পাই। আমরা বশিরুল হক স্যারের এটা এখন আপনার সম্পত্তি আপনার কাস্টডিতে আছে, কিন্তু আমরা মনে করি আমাদের সকল স্থপতির আগত অনাগত এবং বিগত সকল স্থপতির অধিকার আছে বশিরুল হক স্যারের কাজগুলো দেখার, সেগুলো পর্যালোচনা করার এবং সেখান থেকে নিংড়ে শিক্ষা নেওয়ার। অতএব আমি মনে করি যে আমরা সকলেই রাজি আছি আইবির পক্ষ থেকে, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এর পক্ষ থেকে বশিরুল হক আর্কাইভ নামে আমরা একটা প্রজেক্ট করতে পারি। সেই প্রজেক্টের আন্ডারে আমাদের এখন ঘর আছে নিজেদের, আমাদের সেগুলো ডিজিটাইজেশন সম্ভব, সেগুলোর আমরা ফিজিক্যাল প্রিজার্ভেশন সম্ভব, এবং আমরা এটা করতে চাই। আপনি যদি অনুমতি দেন প্রফেসর ফেরদৌস আজিম, আপনার সহযোগিতা লাগবে, মনির থাকতে হবে, কারণ মনিরুল না থাকলে আসলে আমরা ট্র্যাক ধরতে পারবো না। কারণ এটা যদি আপনি কথা দেন, নাহাজ ভাই তো থাকছেই, আমি আছি, মহসের ভাই তো থাকবেন, ইমু আছে, আমরা সবাই স্যারের যারা ক্লোজ, আমরা ডাক দিলে অনেককে পাবো এই কাজ করার জন্য। আপনি আমাদেরকে এই অনুমতি দিলে আমরা আপনাকে মানে লিখিতভাবে আপনার কাছে এই প্রেয়ারটা পাঠাবো, আমরা আশা করছি। আজকে আপনাকে বলতে হবে না, আমরা লিখিত পাঠাবো, আপনি আমাদেরকে লিখিত উত্তর দিলে সেটা নিয়ে আমরা একটা সত্যিকার অর্থে একটা আমাদের মধ্যে একটা